মেট্রো রেলে আগুন দিছে, পুলিশকে মাইরা ঝুলাই রাখছে, এদের বিচার হয়েছে? এত পুলিশকে মারছে, মহিলা পুলিশ প্যাকলেট আসছিল, মারছে। ক্লিয়ার কাট মেসেজ আমার, বাংলাদেশ পুলিশের 2,15,000 সদস্য আছে একটা পরিবার। এর একে একে পিঠ বাঁচাতে মরিয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টারা। আমি এই সরকারের কাছে জানতে চাই, স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায়? আমরা ওনাকে দেখতে চাই। আমরা ওনাকে একজন মানবাধিকার কর্মী হিসেবে, আমি এখানে আমার একটা মানবাধিকার সংগঠন আছে, আমি জানতে চাই যে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায়? উনি কি বেঁচে আছেন? উনি বেঁচে থাকলে ওনাকে আমরা দেখতে পাই না কেন? আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শুরুর অংশ শুনেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা কোন দিকে ইঙ্গিত করছে, কতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা বেশি দেরি করতে চাচ্ছি না দর্শক, চলুন আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো শুনে আসি। একে একে পিঠ বাঁচাতে মরিয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টারা। বাংলাদেশের নির্বাচনের পর ক্ষমতার পালাবদল ঘটেছে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই দেখা যাচ্ছে ইউনূসের সরকারের আমলে যে দুর্নীতি ও চুরির ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রক্রিয়া চলছে। কোনো কোনো ক্ষেত্রে তদন্ত শুরুও হয়েছে। এরপরই কার্যত দিশেহারা ইউনূসের একাধিক উপদেষ্টা এবং উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা। এখন দেখা যাচ্ছে ওই সমস্ত উপদেষ্টারা কার্যত নিজেদের অবস্থানের ব্যাখ্যা দিতে শুরু করেছেন। কেউ কেউ তো আবার প্রমাণ দিতে শুরু করেছেন। কেন এমন হচ্ছে? বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি কয়েকদিন আগে এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে দাবি করেছিলেন, যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। আর সেই সব কটূক্তি করা উগ্রবাদী শক্তি যেন মেইনস্ট্রিম না হয় সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে তিনি দাবি করেছিলেন, নারী সমাজ সেসব কটূক্তি করা উগ্রবাদী শক্তিকে মেইনস্ট্রিম হতে দেয়নি। আর তার তীর জামায়াত ইসলামীর দিকেই ছিল, তার বলার অপেক্ষা রাখে না। রিজওয়ানা হাসানের এই বক্তব্য সামনে আসার পরই প্রবল ক্ষুব্ধ হন জামায়াত ইসলামী। তারা রীতিমতো হুঁশিয়ারি দিতে শুরু করেন। এরপরই পাল্টে খান রিজওয়ানা। তার দাবি, পুরো আলোচনায় তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, কারণ সেটি প্রশ্নের সঙ্গে প্রাসঙ্গিক ছিল না। বিরোধী দল অবশ্যই মূলধারার অংশ, কথা উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আমি কোনো দলকে মেইনস্ট্রিম হতে দিইনি বলে যে বক্তব্য দেওয়া হচ্ছে সেটা কেবলই অপব্যাখ্যা, অবান্তর এবং বিভ্রান্তিকর। আমার বক্তব্য ছিল উগ্রবাদী শক্তি বিষয়ে, কোনো দলের বিষয়ে আমার কোনো বক্তব্য ছিলই না। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক বড় দাবি করে বসেছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তথ্য কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছিল, আর সুযোগ থাকার পরও অন্তর্বর্তী সরকার এই বিষয়ে কোনো দৃষ্টান্ত দেখাতে পারেনি। ইফতেখারুজ্জামানের দাবি, হয়তোবা অন্তর্বর্তী সরকারের কোনো কিছু গোপন করার মতো ছিল, যে কারণে পুরো চর্চাটাই ছিল অন্ধকারের মধ্যে। গোপনীয়তার মধ্যে সরকারের সিদ্ধান্ত প্রণীত হতে দেখেছি আমরা। রাজধানী ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান এই কথা বলেন। উপদেষ্টা পরিষদ সহ প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ সদস্য সহ সরকারি কর্মচারীদের যে আয় ব্যয়ের সম্পদ হিসাবটা প্রকাশ করার যে সুযোগটা ছিল এবং যে অঙ্গীকারটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলে আশাবাদের সঞ্চার করা হয়েছিল, সেটি যদি বাস্তবায়িত হতো, আজকে আমরা এখানে বসে বলতে পারতাম যে ভবিষ্যতে সরকারের জন্য একটা এমন সরকার, এই সরকার এমন একটা লিগেসি বা দৃষ্টান্ত রেখে যাচ্ছে যেটা ভবিষ্যতে কোনো সরকারের পক্ষে প্রতিপালন না করার কোনো সুযোগ থাকবে না, সেটা করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক সিদ্ধান্তের তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান ইফতেখারুজ্জামান। তার দাবি, ভুল বা সঠিক হোক, সব তথ্য জানার অধিকার রাষ্ট্রের নাগরিকদের রয়েছে। তথ্য সরিয়ে ফেলা সেটা আইন পরিপন্থী। এটি তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, সময় জাতীয় গুরুত্বপূর্ণ খাতগুলিতে যেখানে সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে, 1.5 বছরে তথ্য কমিশনকে প্রতিষ্ঠিত হতে দেয়নি। অন্তর্বর্তী সরকারের শাসন ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি ছিল। ওয়াকিবহাল মহলের মতে এখন একে একে অন্তর্বর্তী সরকারের যাবতীয় কালো কার্যকলাপের খতিয়ান সামনে আসছে, আর ততই দিশেহারা হয়ে পড়ছেন উপদেষ্টারা। মোহাম্মদ ইউনূস কার্যত অন্তরালে চলে গিয়েছেন। মেট্রো রেলে আগুন দিছে, পুলিশকে মাইরা ঝুলাই রাখছে, এদের বিচার হয়েছে?
এত পুলিশকে মারছে, মহিলা পুলিশ প্যাকলেট আসছিল, মারছে, তার বিচার হয়েছে? কার বিচার চাই তারা? পুলিশের আইনে আছে, পুলিশকে জিজ্ঞান, তার অর্থের মধ্যে হাত দিলে সে গুলি করতে পারবে। এনসিপি জামাত এরা প্রচুর ইনসাফের কথা বলে। এদের এই ইনসাফ বয়ানের কতটুকু ইনসাফ এবং কতটুকু বেইনসাফ সেটা বোঝা আজকে আমাদের অতি জরুরি। এরা যা করছে তা হলো সমাজে ঘটা যে কোনো অপরাধের দায় যে কোনো ভাবে বিএনপির উপরে চাপিয়ে দেবার চেষ্টা। বিএনপির উপরে চাপাতে পারলে সেটাকে জাতীয় ইস্যু বানানো সহজ হয়। আপনি যদি এই পিনাকি, হাসনাত আব্দুল্লাহ বা জামাতিদের পোস্টগুলো দেখেন, দেখবেন দেশে কোনো অঘটন ঘটলে এরা প্রথমে খোঁজে সেখানে বিএনপির নাম আছে কিনা। ঘটনার সাথে যদি দূরবর্তীভাবেও বিএনপির নাম কোনোভাবে দেওয়া যায়, তখন তারা সেটাকে জাতীয় ইস্যু বানিয়ে রাস্তা বন্ধ করে আন্দোলন করার চেষ্টা করে। আর যদি তারা দেখে যে এখানে বিএনপি কোনোভাবেই জড়িত নয়, তখন তারা জোড়াতালি দিয়ে বিএনপির নাম যুক্ত করে সেটাকে ইস্যু বানানোর চেষ্টা করে। অন্যদিকে সেখানে যদি জামাতের কেউ যুক্ত থাকে, মুহূর্তেই তাদের জবান বন্ধ হয়ে যায়। কিন্তু কেন ভাই আপনারা না ইনসাফের রাজনীতি করেন? এ কেমন ইনসাফ যেখানে কোনো অপরাধে নিজ দলের কোনো ব্যক্তি যুক্ত থাকলে আপনাদের ইনসাফ আর কাজ করে না? সেদিন নরসিংদীতে একটা কিশোরী বাচ্চা মেয়ে রেপ ও হত্যার ঘটনা ঘটলো। প্রথম দফা দুর্ঘটনার পরে এক বিএনপি নেতা এই ঘটনা নিয়ে সালিশে বসার চেষ্টা করেছিল। পরবর্তীতে আসল ধর্ষণকারী প্রতিশোধ পরায়ণ হয়ে মেয়েটাকে আবারও রেপ করে এবং ফাইনালি হত্যা করে। সাথে সাথে কি হলো, এই হাসনাত আব্দুল্লাহ, এই পিনাকি, এই জামাতিরা এরা সেই মূল অপরাধীকে বাদ দিয়ে যে লোকটা সালিশি করলো তাকে নিয়ে পোস্ট করে পুরো বিএনপির উপরে এই ঘটনার দোষ চাপানোর চেষ্টা করলো। এদের কেউ কেউ আন্দোলনের ডাক দিল, কিন্তু পরবর্তীতে যখন এরা দেখলো যে ধর্ষণের সঙ্গে খোদ জামায়াতের লোক জড়িত, তখন এরা বাতাসে মিশে গেল। আর কোনো সাউন্ড নাই, তাদের মুখ দিয়ে আর কোনো শব্দ নাই, আর কোনো প্রতিবাদ নাই, আর কোনো ইনসাফ নাই। কেন ভাই আপনারা চুপ কেন? খুব না ইনসাফের জন্য নামছেন, খুব না ইনসাফ কায়েম করছেন। নিজ দলের বিরুদ্ধে গেলেই আপনাদের ইনসাফ এমন চুপসে যায় কেন ভাই? আবার দেখেন চট্টগ্রামে যে মাত্র 7 বছরের একটা বাচ্চাকে রেপ করা হলো, মেরে ফেলা হলো, এগুলো নিয়ে আপনি হাসনাত পিনাকিদের কোনো প্রতিবাদ দেখেছেন? দেখেন নাই ভাই। কারণ এই ক্ষেত্রে তারা বিএনপিকে দোষারোপ করার কোনো সুযোগ খুঁজে পায়নি। যেখানে বিএনপিকে ন্যূনতম ভাবে যুক্ত করা যায় না, সেখানে তারা নীরবই থাকে। এটাই তাদের রাজনীতি। এরা যদি সত্যি ইনসাফ চাইতো, তাহলে তারা এটা নিয়ে প্রতিবাদের ঝড় তুলতো, তারা হোম মিনিস্টারের কাছে আবেদন করতো, তারা প্রাইম মিনিস্টারের কাছে আবেদন করতো, আর তারা করে নাই। কারণ এখানে ইনসাফ কায়েমের কথিত মজা নাই। 36 জুলাইয়ের পরে এই এনসিপি জামাত গং এরা বিএনপির বিরুদ্ধে অজস্র প্রোপাগান্ডা ছড়িয়েছে। হয়তো কেউ জমি জমার বিরোধের কারণে খুন হয়েছে, তারা এখানে প্রোপাগান্ডা ছড়িয়েছে যে জমি জমা দখল করতে গিয়ে বিএনপি নেতা হত্যাকাণ্ড ঘটিয়েছে। পারিবারিক দ্বন্দ্বকে তারা রাজনৈতিক দ্বন্দ্ব বানিয়েছে, সেই দ্বন্দ্ব বানিয়ে তারা এটাকে অনলাইনে প্রচার করেছে। দেখেন ভাই, বিএনপি অনেক বড় দল, আমি স্বীকার করি এত বড় দলে অপরাধীরা আশ্রয় নেয়, কিন্তু ভাই এটাও তো সত্য যে এত বছরে বিএনপি প্রায় 8000 নেতাকর্মীকে বহিষ্কার করেছে শুধুমাত্র অপরাধের কারণে। বলতে গেলে কিছুটা বেইনসাফিয়া হয়েছে, কারণ প্রমাণিত হওয়ার আগেও বিএনপি অনেককে বহিষ্কার করে দিয়েছে। এসব বহিষ্কৃত অনেক নেতাকর্মী জামাত এবং এনসিপির হয়ে এই নির্বাচনে কাজ করেছে। অথচ জামাত এবং এনসিপির যেসব নেতাদের নামে চাঁদাবাজির অভিযোগ এসছে, খুনের অভিযোগ এসছে, তারা কিন্তু একজনকেও বহিষ্কার করে নাই। অন্যদিকে নন পলিটিক্যাল এবং পার্সোনাল দ্বন্দ্বগুলোকে জামাত এবং এনসিপি বিএনপির ঘাড়ে চাপিয়ে বিএনপির দ্বন্দ্ব হিসেবে দেখিয়ে মিডিয়া ট্রায়াল করেছে। এমন অজস্র উদাহরণ আপনি নিজে খুঁজতেই পাবেন। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। জানি না ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন। দর্শক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।